দূতাবাসে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব, মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত। দূতাবাসে হামলার ঘটনায় 3 পুলিশ বরখাস্ত, পায়ে পা দিয়ে ঝগড়া না বাঁধানোর পরামর্শ, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় নাগরিক কমিটি, দুবারের বেশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুযোগ বন্ধ সহ 69 দফা প্রস্তাব। সেবা খাতে দুর্নীতি শীর্ষে পাসপোর্ট, বেশি ঘুষ লাগে বিচার পেতে, প্রতিবেদন টিআইবি, ভুক্তভোগী 71% পরিবার। পুলিশের রাজনৈতিক ব্যবহার চায় না 90% মানুষ, গায়েবী মামলা বন্ধের পক্ষে 95%, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরিপ। এবং প্রথমবারের মতো হকির বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ, এশিয়ান অনূর্ধ্ব 21 হকিতে থাইল্যান্ডের বিপক্ষে বড় জয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার ঘটনা দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাক্ষাৎ শেষে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত বলেও জানান তিনি। জানাতুল মোহনা রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। মন্ত্রণালয় ত্যাগের সময় ভারতীয় বিবৃতি সন্তোষজনক হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের আন্তরিকতার ঘাটতি নেই। বাংলাদেশ কোনো পদক্ষেপ নিলে সেটি দৃশ্যমান হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। Such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda, because we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies. তিনি আরো বলেন, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক ভারত। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এছাড়া ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান ভারতীয় এই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতীয় মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে খেপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, ভারতীয় মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে, তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। সবকিছু জেনে শুনেও না শোনার ভান করছে ভারত সরকার, যা বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টার শামিল। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, বৈঠকের বিষয়ে কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানেন যে আমাদের যে পরিস্থিতি চলছে এবং 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে ভারতীয় গণমাধ্যম বা অন্যান্য
যে ভারতীয় মহল ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছিল এবং এখানে যে সৌহার্দ্যমূলক একটি পরিবেশ রয়েছে বা ধর্মীয় সম্প্রীতিমূলক একটি পরিবেশ রয়েছে সেটিকে বিঘ্নিত করার জন্য ভারতীয় যে মিডিয়াগুলো ছিল সেখান থেকে একটি অপপ্রচার চলছিল। তো এর বিপরীতে বা এর বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আমরা যেটি জেনেছি যে এখানে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাকর্মী বা দেখা যাচ্ছে সর্বস্তরে যারা রয়েছেন এবং এর সাথে ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী, এর সাথে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তাদের নেতাকর্মী এবং সুশীল সমাজ, এদের প্রত্যেককে নিয়ে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানের লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা তার সামনে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র নেতৃত্বে যারা ছিলেন বা ছাত্র নেতৃত্বে যারা আছেন এখানে বেশ কয়েকটি সংগঠন রয়েছেন, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে এসেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য এবং প্রধান উপদেষ্টার সাথে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈঠক চলমান রয়েছে এবং এই বৈঠকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক কি অগ্রগতি হলো বা কি সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু আমরা এখনো এখানে জানতে পারিনি। বৈঠক এখনো চলমান এবং এই বৈঠক শেষে যখন ছাত্র নেতৃবৃন্দ এখানে বের হয়ে আসবেন তাদের কাছ থেকে আমরা হয়তোবা জানতে পারবো যে এই বৈঠকে কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক অগ্রগতি কতটুকু হয়েছে, তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ভারতীয় যে অপপ্রচার চলছে আমরা দেখেছি যে গত একদিন আগেও বাংলাদেশের ভারতে অবস্থিত বাংলাদেশের যে হাইকমিশন ছিল আগরতলাতে সেটাতে হামলা হয়েছে এবং এর প্রতিবাদেও হয়তোবা এখানে নতুন ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে বা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন করে সেই বিষয়গুলো সম্পর্কেও হয়তোবা এখানে বৈঠকে কথা হতে পারে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর ও অনুপ্রবেশের ঘটনায় আটক হয়েছে 7 জন, বরখাস্ত হন 3 পুলিশ সদস্য। এই পরিস্থিতিতেই বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিল আগরতলা হোটেল অ্যাসোসিয়েশন। এমন বিতর্কিত কর্মকাণ্ডের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ভারতকে ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ। লুৎফুর কবিরের রিপোর্ট। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের শিকার হচ্ছে এমন গুজবে কান দিয়ে সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে বর্বর হামলা চালায় উগ্রপন্থীরা। পতাকা অবমাননা, প্রধান ফটকে ভাঙচুর এবং পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বইছে সমালোচনা। তাৎক্ষণিক ক্ষোভ জানিয়ে একে 1961 সালের স্পষ্ট ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দেয় ঢাকা। এ ঘটনায় চাপে মোদী সরকার, ফলে হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার কয়েকজনকে আটকের কথা জানিয়েছে আগরতলা প্রশাসন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার জানান, বরখাস্ত করা হয়েছে 3 জন সাব ইন্সপেক্টরকেও। আরও একজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এসপি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মাঝেই বাংলাদেশকে তাচ্ছিল্য করে মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে তার অভিযোগ। বলেন, ভারতের সমর্থন ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ। তো ऐसा नहीं होना चाहिए, इस तरह जबरदस्ती कुछ नहीं करना चाहिए। এ যখন পরিস্থিতি, তখন ত্রিপুরায় বাংলাদেশের পর্যটক বয়কটের ডাক দিল দ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশি পর্যটকের জন্য থাকবে না কোনো হোটেল এবং দেয়া হবে না খাবারও। সব হোটেলে নোটিশ টাঙিয়ে দিতে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বাংলাদেশ বিরোধী এ বিতর্কিত পদক্ষেপে দুদেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত পায়ে পড়ে ঝগড়া করতে চাইলে দেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ও চাঁদপুর নৌবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের দায়ী করে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়লে ভারতের চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে ভারতের সাথে দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বলেন, ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ সব সময় চুপ করে বসে থাকবে না। তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না।
আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি খুব ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এ সময় ভারতীয় কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এ অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ী উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে তার কড়া মূল্য গুনতে হবে ভারতকে। এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে। পরে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে দাবি করে বলেন, এতে শ্রমিকরা জড়িত নয়, বরং একটি বড় মহলের অপতৎপরতাই দায়ী। এই গার্মেন্টস বন্ধ করার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। হ্যাঁ, এটা শুধু শ্রমিককে দোষ দিলে হবে না। এইটা কি ধরনের ষড়যন্ত্র আছে সেটা তো আমরা মোটামুটি টের পাচ্ছি। এর আগে সকালে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ পরিবহন পরিদর্শনে যান তিনি। এ সময় পায়ে পড়ে বিরোধে জড়ালে দেশের মানুষ কোনোদিনও ভারতমুখী হবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা করলে ভারতও স্বস্তিতে থাকবে না বলে সতর্ক করেন তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দরকার হলে সবার আগে ভারতের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক না গড়ে উল্টো পথে হাঁটছে ভারত। আর দেশটির গণমাধ্যম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুর রিপোর্টের প্রতিবেদন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলে অংশ নেয়া নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আবার তাদের পুতুল সরকার হিসেবে পুনর্বাসন করার ভারতীয় অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে দেশের জনগণ। বাংলাদেশের 17 কোটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ, তারা বাংলাদেশে মাটিতে আর সেই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অভিযোগ করেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো। আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পতনের পর ভালো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণকে সমর্থন করা উচিত হলেও ভারত উল্টো পথে হাঁটছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরকম একটা রেজিম পতনের পরে গুড নেইবারের জন্য তাদের উচিত ছিল এই সরকার এবং বাংলাদেশের জনগণকে সমর্থন করা। সমর্থন না করে ভারত উল্টা পথে হাঁটছে। দুই দেশের সম্পর্কের জন্য জনগণের সম্পর্ক খারাপ করার ব্যবস্থা করছে ভারত নিজে। বাংলাদেশের কোনো ইস্যুতে ভারতের কথা বলার আগে নিজেদের অভ্যন্তরে নজর দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। যদি এনপি স্পেশাল সংখ্যাগরিষ্ঠদের জন্য যদি আসতেই হয় তাহলে সর্বপ্রথম ভারতে আসতে হবে। বহির্বিশ্বে এগুলো প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না। তবে ভারতের চিন্তা করা উচিত বাংলাদেশ সম্বন্ধে বলার সময়, এই পিস কিপিং মিশনের কথা চিন্তা বলার সময় তাদের নিজেদের দেশে কি ঘটছে
মাইনরিটির উপরে, সেটা দিকে চিন্তা করা হচ্ছে। বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না চেয়ে বিশেষ ব্যক্তির সাথে ভারতের সম্পর্ক চাওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিস্ময়কর বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এরকম ডিপ্লোমেসি কোনদিন হয় না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় দেশটির বাংলাদেশ বিরোধী সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। হাই কমিশনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্ক থেকে মিছিল শুরু হয়, বিভিন্ন সড়ক ঘুরে মিলিত হয় সমাবেশে। নোয়াখালীতেও বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিকেলে পৌরবাজারের সামনে থেকে শুরু হয়ে শহর ঘুরে মিছিলটি শেষ হয় পুরাতন বাস স্ট্যান্ডে এসে, সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সুতরাং আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি করা যাবে না। আজকে ভারতের কাছে দেওয়া হয়েছে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। আজকে তাই আমরা বলতে চাই, ভারত যদি ভুল করে তাহলে বলবে শেখ হাসিনার মতো, তার মতো যেন কোনো পররাষ্ট্রনীতি কোনোদিনও বাংলাদেশের মানুষ মেনে নেবে না। খুলনায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। কেটি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, শেষ হয় সমাবেশের মাধ্যমে। বক্তারা ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। বরিশালের সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করে তারা। মহানগর বিএনপিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এটা প্রমাণ করেছে বাংলাদেশে বন্ধ ছিল না, শেখ হাসিনা দালালি করেছে সবসময়, এখন বর্তমানে তারা আবার শেখ হাসিনা ঘুরিকে তারা ঠাই দিয়ে রেখেছে। যে হামলা হয়েছে, যে সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে শনাক্ত করে ভারত সরকার 2 বছরের মধ্যে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে, তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাই কমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে। যেভাবে তারা হস্তক্ষেপ করছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কথা বলছে, এটা তো চরম অন্যায়। তারা তো এটা বলতে পারে না, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। এই জন্য সংবিধান সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি, যেখানে নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান অনুমোদনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংসদের মেয়াদ 4 বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত থাকছে শিউলি রায় রিপোর্টে। সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন মহলের প্রস্তাবনা নিচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত এই সংক্রান্ত কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিশনের কাছে 69 দফা প্রস্তাব তুলে দেয় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান সংস্কার নয়, পূর্ণ লিখনের দাবি জানিয়ে নাগরিক কমিটি বলেছে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান অনুমোদন করতে হবে। সংসদের মেয়াদ 4 বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা সহ গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে কমিটি। সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে, আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক এবং আমরা চাচ্ছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে পরপর বলা হচ্ছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এবং আমরা চাচ্ছি যে জীবনে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। এছাড়া 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালু, উচ্চ কক্ষের 100 আসন আনুপাতিক পদ্ধতিতে বন্টন এবং নিম্ন কক্ষের 300 আসনে সরাসরি নির্বাচনে প্রস্তাব করা হয়েছে। উচ্চ কক্ষ 100 আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে, এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সবাইয়ের পরিক্রমায়
সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। সংবিধানের ভারসাম্য রক্ষায় ৬৯ দফা প্রস্তাবনা গুরুত্বপূর্ণ বলে দাবি করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।